যেটা 31 দফাতে ছিল, যেটা জুলাই সনদে বিএনপি এগ্রি করেছিল, কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু সেই পৃথক সচিবালয় গঠিত করেছিল অন্তর্বর্তী সরকার, সে অধ্যাদেশ বাতিল করে সচিবালয়টিকে বিলুপ্ত করা হয়েছে। আমরা যদি দেখি মানবাধিকার কমিশন, এই সরকার আপনারা জানেন প্রথম অধিবেশনে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিশন, পুলিশ সংস্কার কমিশন, এই গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো সেগুলো ল্যাপস করেছিল এবং তারা বলেছিল পরবর্তীতে তারা নতুন করে আইন আনবে শক্তিশালী, কিন্তু আমরা দেখলাম শক্তিশালীর বদলে এগুলো অনেক দুর্বল করে এই আইনগুলোকে প্রতিষ্ঠা করা হচ্ছে। সরকার, আপনারা যদি মানবাধিকার আইনের কমিশন আইনের জায়গায় যদি আমরা দেখি, সেটা 2009 সালের যে আইন, সেই আইনের চেয়ে দুর্বল হয়েছে। বিদ্যমান বিলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা কমিশনকে দেওয়া হয়নি। কমিশন কেবল সরকারের কাছে প্রতিবেদন চাইতে এবং সুপারিশ করতে পারবে। 2025 সালের অধ্যাদেশে কমিশনকে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছিল। অধ্যাদেশে ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও কোনো যেতে রেহাই পাবে না, নতুন খসড়ায় এই ধরনের কোনো বিধান নেই। এবং মানবাধিকার কমিশন কোনো ধরনের অনুমতি ছাড়া আপনারা যে কোনো ধরনের হেফাজত, নিরাপত্তা হেফাজত বা আটক কেন্দ্রে তারা পরিদর্শন করতে পারবে, অর্থাৎ আয়নাঘর যেটা আইন শৃঙ্খলা বাহিনী স্বীকারই করে না, সেটার অনুমতি নিয়ে তারা সেখানে পরিদর্শন করতে হবে, ফলে এটা আসলে কোনো কাজ করবে না। এবং 6 মাস পার হলেও বর্তমান কোনো মানবাধিকার কমিশন নেই এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কয়েকটা সংঘটিত হয়েছে, হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলোর কিন্তু কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি। আমরা যদি গুম প্রতিরোধ অধ্যাদেশের বিষয়টা দেখি, ওইটাও একইভাবেই আমরা দেখব যে দুর্বল আইন করা হচ্ছে, যেখানে অভিযুক্ত বাহিনী নিজেই তদন্তে অংশ নিতে পারবে। এবং যেটা বাংলাদেশ 2024 সালে অগস্টে গুম থেকে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিল, যার 12 অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করার কথা ছিল। অভিযুক্ত বাহিনী নিজেই তদন্তে অংশ নিতে পারবে না মর্মে জাতিসংঘ গুম বিষয়ক কমিটি স্পষ্টভাবে বলেছে। খসড়া বিলের 14 ধারা ন্যূনতম মানও পূরণ করতে পারেনি। এবং আমরা দেখেছিলাম যে সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী সহ বিএনপির শীর্ষ নেতারা যখন গুম হয়েছিল, তখন বিএনপি কিন্তু বলেছিল এবং ভুক্তভোগী পরিবাররা বলেছিল যে এই তদন্তটা নিরপেক্ষ সংস্থা করতে হবে, অথবা বিচার বিভাগীয় তদন্ত হতে হবে, অথবা আন্তর্জাতিক সংস্থার তদন্ত তারা দাবি জানিয়েছিল। এখন তারা নিজেদের সরকার যখন ক্ষমতায়, তখন তারা আইন করতেছে যেখানে এই তদন্ত পুলিশ একাই করবে বা আইন শৃঙ্খলা বাহিনী একাই তদন্ত করবে। ল্যাবরেটরিতে যাও। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা 10 এপ্রিল বাগেরহাটের মংলায় মিরাজ শেখ নামে এক নাগরিককে কোস্টগার্ড তুলে নেয়। হাইকোর্ট 15 কার্যদিবসের মধ্যে হাজির করার নির্দেশ দিল, এখনও তার সন্ধান মিলেনি। পরিবারের সদস্যরা মামলার শিকার হচ্ছেন। এটা এই শাসনামলের প্রথম গুম হিসেবে কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং তার পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ এসেছে। আপনারা জানবেন যে র্যাব বিলুপ্তির দাবি ছিল দীর্ঘদিনের। বিএনপিও প্রতিশ্রুতি দিয়েছিল র্যাব বিলুপ্তি করবে, কিন্তু এখন এটাকে বিলুপ্তি না করে পুনর্গঠন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRP নামে। কিন্তু এটা আসলে একই, শুধু নাম বদল হচ্ছে, কিন্তু সকল কার্যক্রম একই রকম থাকছে। এবং জাস্ট স্যাংশন থেকে বাঁচার জন্য এই একটা ছলচাতুরি ব্যবস্থা নিচ্ছে। কারণ একটা বড় দাবি ছিল যে সশস্ত্র বাহিনীর কেউ এই ধরনের বিশেষায়িত কোনো প্রশিক্ষিত বাহিনীতে থাকবে না, শুধু পুলিশ বাহিনী থাকবে, কিন্তু সেই দাবি কিন্তু রাখা হয়নি। আমরা যদি আইন শৃঙ্খলা দখল এবং চাঁদাবাজির ঘটনা দেখি, যে পুলিশ সদর দপ্তর তথ্য অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার মার্চ থেকে জুলাই এই 5 মাসে থানায় মামলা হয়েছে 68,217টি, যার মধ্যে 1,539টি হত্যাকাণ্ডের, নারী শিশু নির্যাতন 9,984টি, ডাকাতি এবং ছিনতাই প্রায় 3,000-এর মতো, চুরি প্রায় 5,000-এর মতো, মাদক মামলা প্রায় 30,000-এর মতো সহ আরও বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে। এবং এই সময় সারা দেশে মাসে গড়ে 308টি হত্যাকাণ্ড হচ্ছে, যা অন্তর্বর্তী সরকারের সময় তুলনায় প্রায় 10% বেশি। দখল এবং চাঁদাবাজি, এটা আসলে এত আমাদের কাছে এটার রেফারেন্স এসেছে, উদাহরণ এসেছে, আমরা এখানে আর এটা দিয়ে ভারী করিনি। বিভিন্ন ব্যবসায়ী, বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাপক চাঁদাবাজির শিকার হচ্ছে। এবং আমরা যদি 2-1টা ঘটনার উদাহরণ দিই, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের 12টি প্রতিষ্ঠানে অন্তত 6টিতে জুট এবং শিল্প বর্জ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়েছে।
নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল এবং চাঁদা তোলাকে কেন্দ্র করে সরকারি দলের সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করছে। কক্সবাজারে সরকারি খাস জমি দখল চেষ্টার পরে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সরকারি কর্মকর্তা এবং আদালতের উপরে চাপ আমরা দেখছি। মাঠ প্রশাসনে বিশেষত 18টি ইউএনও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং হুমকির ঘটনা ঘটেছে। এটা ঘটেছে ফ্যামিলি কার্ডের যে শুমারি তালিকা এবং সুপারভাইজার পদ নিয়ে। এবং চাঁপাইনবাবগঞ্জে আদালতে বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনার জেরে স্থানীয় নেতাকর্মীরা বিচারকের খাস কামরা এবং এজলাস কক্ষ ভাঙচুর করেছে। নাটোরের লালপুর এবং বাগাতিপাড়ায় হামলা ভাঙচুরের লিখিত অভিযোগ দেওয়ার পরদিনই জেলা প্রশাসককে প্রত্যাহার এবং ইউএনওকে বদলি করা হচ্ছে। অর্থাৎ মাঠ প্রশাসনকে কিন্তু দলীয় নেতাকর্মীর কথা না শুনে তাদের উপরে হামলার ঘটনা ঘটছে এবং কখনো কখনো বদলি করে দেওয়া হচ্ছে। আমরা যদি শ্রমবাজারের শ্রমবাজারের দিকে তাকাই, এই সরকার মালয়েশিয়া সফর করেছে। সরকার প্রধান এবং মালয়েশিয়া সফরের পরে তারা বলেছিল এটা তাদের বড় একটা সফলতা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিদেশগামী জনশক্তি বাংলাদেশে কিন্তু ধারাবাহিকভাবে কমছে। আমরা গত কয়েক বছরে যদি আপনার পর্যালোচনা করে, আমরা যদি এই সরকারেরটা শুধু দেখি, এই সরকারের নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছিল 20 লাখ কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ মাসে তাহলে গড়ে 1.5 লাখেরও বেশি। কিন্তু বিএমইটি এর তথ্য মতে এবছরের মার্চ থেকে জুলাইয়ে এই 5 মাসে বিদেশে কর্মী গিয়েছে গড়ে 55,000। এবং মালয়েশিয়া যেই শ্রমবাজার রপ্তানি আশ্বাস দিয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি সিন্ডিকেট করে 25টা কোম্পানিকে, এজেন্সিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জুলাই গণহত্যার বিচারের বিষয়টা আমরা সংসদে বলেছি যে সরকারের অগ্রাধিকার আমরা দেখছি না বিচার জুলাই গণহত্যায়। অন্তর্বর্তী সরকারের সময় যে ট্রাইব্যুনালে যেই যতটুক ছিল সেইটাকেই তারা আগাচ্ছে, নতুন করে আমরা অগ্রগতি দেখছি না। আমরা দেখছি জুলাইয়ের ইতিহাসকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে, মামলার তদন্ত হচ্ছে না এবং আহতদের যে পুনর্বাসন প্রক্রিয়া সেটিও যথাযথভাবে হচ্ছে না। আমরা সর্বশেষ যদি আসি পররাষ্ট্রনীতি, এই সরকারের আমাদের কাছে মনে হচ্ছে যে একটা দ্বিধান্বিত পররাষ্ট্রনীতি, আত্মবিশ্বাসহীন পররাষ্ট্রনীতি। আমরা এই সরকারকে কখনো দেখি প্রবল আত্মবিশ্বাসী, কখনো কিংকর্তব্য বিমূঢ়। এবং আপনারা যদি উদাহরণ হিসেবে দেখেন যে সীমান্ত হত্যা বন্ধে সরকার অনেক কড়া কড়া বিবৃতি দিয়েছে, কিন্তু আমরা দেখেছি জুলাই যে জাদুঘর, গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেখানে যে ফেলানির যেই স্মারকটি ছিল এবং সীমান্ত হত্যার জন্য যে একটা সেগমেন্ট ছিল সেটাকে কিন্তু তারা সরিয়ে দিয়েছে যাতে ভারত অখুশি না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার প্রধান ভারত সফর নিয়ে এক ধরনের দ্বিধান্বিত। তারা যাবে কি যাবে না তারা বুঝতে পারছে না। কিন্তু সরকারের সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ছিল। তারা যেহেতু সবার আগে বাংলাদেশ বলেছে এবং এই সরকার শেখ হাসিনার যে বিচার, সেই বিচারের রায় কার্যকর এবং আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করেই ভারত বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে কীভাবে নতুন করে সম্পর্ক প্রণয়ন করা যেতে পারে সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি এই সরকারের পক্ষ থেকে। আমরা একেবারে শেষ পর্যায়ে যদি দেখি যে এই সরকার অনেকগুলা তাদের প্রতিশ্রুতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছে। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। মেগা প্রকল্প তারা বলছিল মেগা প্রকল্প নিবে না, তারা শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে ইনভেস্ট করবে, অবকাঠামোতে তারা ইনভেস্ট করবে না। কিন্তু আমরা দেখছি তার বেশ বড় কয়েকটি মেগা প্রকল্প তারা নিয়েছে। সংবিধান সংস্কার কমিশন তারা করেনি, সুপ্রিম কোর্টের অধীনে পৃথক বিচার সচিবালয় তারা বাদ দিয়ে দিয়েছে, র্যাব বিলুপ্তির দাবি তারা এগ্রি করেছিল কিন্তু তারা সেটাকে অগ্রাহ্য করছে, নতুন নামে নিয়ে আসছে। স্থানীয় সরকারের প্রশাসক তারা নিয়োগ দিবে না বলেছিল, তাদের 31 দফাতেই সেটা ছিল, কিন্তু তারা এখন স্থানীয় সরকার প্রশাসক নিয়োগ দিচ্ছে। ফলে আমরা যদি 6 মাসের সামগ্রিক পর্যবেক্ষণ দেখি, আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, সংস্কারগুলোকে বাতিল করে দুর্বল আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। বিরোধী দল, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা, হয়রানি বেড়েছে এবং এর বিরুদ্ধে সিংহভাগের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা, সেইটাও সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চেয়েছিলাম, দুদক, মানবাধিকার কমিশন, ন্যায়পাল, এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রতিষ্ঠানগুলোতেও অকার্যকর করে রাখা হয়েছে।
এবং সরকারের বহুল প্রচারিত 31 দফা নির্বাচনী ইশতেহারের একাধিক দফা এই 6 মাসের মধ্যেই কিন্তু পরিত্যক্ত হয়েছে এবং তারা নিজেরাই সেটা বরখেলাপ করেছে। ফলে এই ছিল আমাদের কাছে দেখা, জনগণের কাছ থেকে আমরা শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায়, সাংবাদিকদের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেটার ভিত্তিতে এই 180 দিনে আমরা মনে করি যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাদের অপরিকল্পনা, দুর্নীতি এবং অব্যবস্থার করার কারণে। আপনারা দেখেছেন যে 6 মাসের মধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের পুনর্গঠন করা লাগলো। পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে, এখন সরকার বিরোধী দলের কাছে প্ল্যান চাচ্ছে, মন্ত্রী তারা পরিবর্তন করছে, প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে।